আলাইকুম। সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের আমন্ত্রণ। আপনাদের সাথে রয়েছে আমি ফারজানা সিনথিয়া। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। মেট্রোপলিটন পুলিশের অসাধু কর্মকর্তার বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ ও দুর্নীতির অভিযোগ, পুনর্তদন্তের আহ্বান জানিয়েছেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিস ও স্কটল্যান্ড ইয়ার্ড। শেয়ার মার্কেটে আবারও দুর্যোগের আশঙ্কা অর্থনীতিবিদদের। 2008 সালের অর্থনৈতিক মন্দার পর এই প্রথম সর্বোচ্চ সংখ্যক কোম্পানির প্রফিট ওয়ার্নিং জারি। মাধ্যমিক কারিকুলামে হলকাস্ট পড়ানোর বাধ্যতামূলক হলেও বাস্তবে নেই কোনো প্রয়োগ, হলকাস্ট এডুকেশন ট্রাস্টের উদ্যোগ প্রকাশ। এবং স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ে অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের পূর্ব এবং দক্ষিণাঞ্চল, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18, প্রায় 7,000 ফ্লাইটের শিডিউল বাতিল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। মেট্রোপলিটন পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় যৌথভাবে তার তদন্ত শুরু করে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস ও স্কটল্যান্ড ইয়ার্ড। তবে মাঝপথে থেমে যায় সে তদন্ত কার্যক্রম। তবে ঠিক কী কারণে 4 বছর আগে সেই তদন্ত আলোর মুখ দেখতে ব্যর্থ হয় তার সঠিক কারণ জানা যায়নি এখনো। রহস্যের আড়ালে চাপা পড়ে থাকা ওই তদন্ত কার্যক্রম আবারও চালুর আহ্বান জানিয়েছে বাদীপক্ষের আইনজীবীরা। আইনজীবীদের দাবি, বিভিন্ন কনফিডেন্সিয়াল ও স্পর্শকাতর তথ্যের সরবরাহের বিনিময়ে প্রাইভেট ডিরেক্টরদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছে মেট্রোপলিটনের একাধিক কর্মকর্তা। এতে করে বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন অপরাধমূলক তদন্ত ও মামলার স্বাভাবিক কার্যক্রম। এবং এর সপক্ষে পর্যাপ্ত প্রমাণিত তথ্য উপাত্ত হাতে না পাওয়ার দাবি করেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। মেট কর্মকর্তাদের বিরুদ্ধে 4 বছর আগে দুর্নীতির অভিযোগ তদন্ত চলাকালীন তদন্ত পরিচালনাকারী কর্মকর্তা ও আইনজীবীদের অসহযোগিতার অভিযোগও তুলেছেন কেউ কেউ। আর তাই স্বাধীন কমিশনের মাধ্যমে আবারও পুনর্তদন্তের আহ্বান জানিয়েছে বাদীপক্ষের আইনজীবীরা। শেয়ার মার্কেটে আবারও দুর্যোগের আশঙ্কা করেছেন দেশের অর্থনীতিবিদরা। পাবলিক লিস্টেড কোম্পানিগুলোর কর্তৃক ইস্যু করা প্রফিট ওয়ার্নিংয়ে সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে অর্থনীতিবিদগণ এ আশঙ্কা করছেন। বিশ্ব অর্থনৈতিক মন্দার পর এবারই সর্বোচ্চ সংখ্যক কোম্পানি এই সতর্কতা জারি করেছে। সাধারণত আগের চেয়ে প্রত্যাশার চেয়ে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর তুলনামূলক কম লভ্যাংশের আশঙ্কা করলে বিনিয়োগকারীদের তা জানানোর বাধ্যবাধকতা রয়েছে সংশ্লিষ্ট আইনে, যাতে করে বিনিয়োগকারীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে পারেন। 2009 সালের পর এই প্রথম লন্ডন স্টক এক্সচেঞ্জের 100টি কোম্পানি একই সাথে এই তালিকাভুক্ত হলো। বিশ্ব অর্থনীতিতে চলমান অনিশ্চয়তা আর অস্থিরতার মাঝেই সমীক্ষার এ ফল প্রকাশিত হলো। এছাড়া চায়নার অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রবৃদ্ধির ফলেও মন্দার আশঙ্কা করছে ব্যবসায়ীরা। বিংশ শতকের এক কালো অধ্যায় হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে জার্মানির নৎসি বাহিনীর সংগঠিত গণহত্যা, যা হলকাস্ট নামে পরিচিত। প্রায় 6 মিলিয়ন ইহুদির পাশাপাশি আরও 5 মিলিয়ন ভিন্নধর্মী নিরপরাধ মানুষের উপর গণহত্যা চালায় হিটলারের নৃশংস নৎসি বাহিনী। যুক্তরাজ্যের কারিকুলামে হলকাস্টের উপর বাধ্যতামূলক সিলেবাস পড়ানোর বিধি চালু থাকলেও স্কুলের শিক্ষক থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত নীতি নির্ধারকদের উদাসীনতার কারণেই বরাবরই শিক্ষকদের পাঠদানে অবহেলিত হয়ে আসছে এই বিষয়। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সারভাইভ থেকে শুরু করে উদ্যোগ প্রকাশ করেছে ইংল্যান্ড হলকাস্ট এডুকেশন ট্রাস্ট। তাদের অভিযোগ, শিক্ষকদের উদাসীনতার কারণে ইতিহাস বিস্তৃত হয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। শুধু তাই নয়, মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা থেকে শুরু করে পরীক্ষাগুলো একেবারে অনুসরণ করা হচ্ছে না হলকাস্টের উপর সরকারের বেঁধে দেয়া নীতিমালা। সরকার বিষয়টি আমলে নিয়ে হলকাস্ট আইন ও এর ইতিহাস সম্পর্কে তরুণ শিক্ষার্থীদের সচেতন করে তুলতে পর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনেক আগে নিশ্চিত করা হয়েছে বলে সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়েছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরের পাশে মোনাজাত ও দোয়া করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি ছেলের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন। আজ রোববার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর বনানীতে ছেলের কবর জিয়ারত করতে যান। আরাফাত রহমানের কবরের পাশে খালেদা জিয়া 40 থেকে 45 মিনিট অবস্থান করেন।
এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। রোববার জোহরের নামাজের পর বেগম খালেদা জিয়া রাজধানীর বনানী কবরস্থানে ছেলে আরাফাত রহমান কোকোর কবরে আসেন। দীর্ঘ সময় সেখানে দোয়া পাঠ করেন বেগম জিয়া। এ সময় বেগম জিয়ার সাথে তার পরিবারের সদস্যরা দোয়া পাঠে অংশ নেন। দোয়া ও মোনাজাতে অংশ নেন আরাফাত রহমান কোকোর শ্বশুরপক্ষের আত্মীয় স্বজনরাও। এরপর বেগম জিয়ার গুলশানের বাসভবনে আরাফাত রহমান কোকোর জন্য পারিবারিক সদস্যদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকালে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সেখানেই এ উপলক্ষে গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। জনাব আরাফাত রহমান রাজনীতি করতেন না, কিন্তু তিনি জনগণের মধ্যে যে কত জনপ্রিয় ছিলেন তা তার জানাজার সময় প্রমাণিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরিক হয়েছে। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী খালেদা জিয়ার যে পরিবার, সেই পরিবার বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির যে পতাকা তাকে ধারণ করে এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল হচ্ছে তারাই। এদিকে কোকোর মৃত্যুবার্ষিকীতে বাদ আসর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে মাওলানা ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও দোয়া মাহফিল। এতে অংশ নেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আরাফাত রহমান কোকোর শুভানুধ্যায়ীরা। জরুরি অবস্থার সরকারের সময় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার 7 বছর পর গত বছর মালয়েশিয়ায় মারা যান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দম্পতির ছোট ছেলে আরাফাত রহমান কোকো। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হতে বিশ্বের বড় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অর্ধ দশক আগের চেয়ে বাংলাদেশ এখন ভিন্ন রকম এক দেশ। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট 2016 এর উদ্যোগে সেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ হচ্ছে সম্পূর্ণ পরিবর্তিত এক বাংলাদেশ। তাই বাংলাদেশের মানুষ এখন আরও বেশি আত্মবিশ্বাসী, যে কোনো অসম্ভব কাজকে বাস্তবায়ন করতে আরও বেশি আত্মবিশ্বাসী ও অঙ্গীকারবদ্ধ। বিস্তারিত দেখুন রিপোর্টে। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড এবং বেসরকারি সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ডের আয়োজনে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর একটি হোটেলে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করে বলেন, বাংলাদেশ এখন আর সেই আগের বাংলাদেশ নেই, এদেশ এখন অনেক আত্মবিশ্বাসী। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী, যে কোনো অসাধ্য সাধনে আত্মপ্রত্যয় ও সংকল্পবদ্ধ। কোথাও কোথাও হয়তো এখন আমাদের খানিকটা সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতা ও পরামর্শ পেলে আমরা সেসব সীমাবদ্ধতা দ্রুততার সাথে দূর করতে সক্ষম হব। আরও উন্নত ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে অর্থনীতির ঝুঁকি ও অনিশ্চয়তা সমূহ দক্ষভাবে মোকাবেলার জন্য সরকার কাজ করছে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের রয়েছে বিশাল সমুদ্রসীমা, আছে বিপুল সংখ্যক যুব কর্মশক্তি, অবকাঠামোরও দ্রুত উন্নতি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিনিয়োগের সর্বশ্রেষ্ঠ স্থান। আমরা সব ধরনের বেসরকারি বিনিয়োগে রাজস্ব এবং রাজস্ব বহির্ভূত আকর্ষণীয় প্রণোদনা দিয়ে যাচ্ছি। বিনিয়োগকারীদের প্রবেশ এবং বহির্গমন সহজ করা হয়েছে। তারা তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজেই নিয়ে যেতে পারবেন দেশে। বিনিয়োগ বোর্ডের চেয়ারপারসন হিসেবে আমি আপনাদের, বিশেষ করে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। আপনাদের বিনিয়োগের সর্বোত্তম মুনাফা অর্জনই হচ্ছে আমাদের কাম্য। বাংলাদেশে আপনাদের বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত। এই সম্মেলনে দক্ষিণ এশিয়া ছাড়াও অনেক দেশ থেকে বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি কমিউনিটি সংবাদ।
বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক রফিকুল আলম যুক্তরাজ্য আগমন উপলক্ষে এসেক্স যুবলীগের উদ্যোগে এক সংবর্ধনা সভা শনিবার রাতে এসেক্সের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভা শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলাল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নাজমুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নুরুল হক চিতু, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, অর্থ সম্পাদক আজাদুর রহমান, শাহ মিনার আলী সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের চতুর্থতম নেতা। তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। শেখ হাসিনা কারো রক্তচক্ষুকে ভয় পান না বলেই এই সম্ভব হয়েছে বলে তিনি জানান। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুল রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী যুক্তরাজ্য হিথ্রো বিমানবন্দর পৌঁছলে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর সাজ্জাদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুক রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শামীম আহমেদ সহ আরো অনেকে। আওয়ামী লীগকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে বহুদলীয় প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অথচ আওয়ামী লীগ সরকার সেই বাকশালী কায়দায় স্বাধীন দেশকে পরাধীনতার শিকলে বেঁধে ফেলার চেষ্টা করছে। ইটালি যুবলীগের আয়োজনে ও রোম মহানগর যুবলীগের সার্বিক সহযোগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান একথা বলেন। আলোচনা সভায় ইটালির যুবদল সভাপতি আনিমুল রহমান সালামের সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঢালি নাসিরউদ্দিনের পরিচালনায় বক্তারা আওয়ামী লীগ সরকার ও ইটালি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। বিস্তারিত জানাচ্ছে আমাদের ইটালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। স্বাধীন দেশে অবৈধ আওয়ামী বাকশালী সরকার জনগণকে পরাধীনতার শিকলে বেঁধে রেখেছে, কিন্তু সেদিনে সেই বাকশাল মুক্তি দিয়ে আওয়ামী লীগকে আরেকবার জন্ম দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইতালির যুবদল কর্তৃক আলোচনা সভায় বললেন সবার প্রধান বক্তা অ্যাডভোকেট কামরুজ্জামান। বাকশাল করেছিল তখন কিন্তু আওয়ামী লীগ বিলুপ্ত হয়েছিল। আজকে ইতিহাস দেখেন, তাহলে পরবর্তীতে আওয়ামী লীগকে জন্ম দিয়েছিল ১৯৭৬ সালে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। সেই অ্যাক্টের মাধ্যমে শহীদ জিয়া রাজনীতি করার অনুমতি দিয়েছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সোনার বাংলা গড়ার স্বপ্ন প্রত্যাশীদের ভয় দেখিয়ে লাভ নেই। ইতালি বিএনপিকে উস্কানি দিলে হিতে বিপরীত হতে পারে বলে বললেন বক্তারা। আমরা আপনাদের প্রতি কোনো প্রকার অ্যাকশনে যেতে চাই, আমাদেরকে সেই ধরনের কোনো কাজের মধ্যে আমাদেরকে আপনারা কোনো প্রকার পরিচালিত করবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ভদ্র হতে পারি, কিন্তু আমরাও কিন্তু কোন অংশ কার চাইতে কম নয়। অপশক্তি যত শক্তিশালী হোক না কেন, ইতালি বিএনপির কার্যক্রম বন্ধ করার ক্ষমতা তাদের নেই বলেও তারা মন্তব্য করেন। নয়, কর্মে দেখান। ইতালি বিএনপি কখন, কোথায়, কোন স্থান আপনারা নির্ধারণ করে দিবেন। দেশের ১৬ কোটি মানুষের মনে আজও শহীদ জিয়া জীবিত। আওয়ামী সরকার চাইলে গণতন্ত্রের বিশ্বাসী বিএনপিকে নিঃশেষ করতে পারবে না বলে উল্লেখ করেন সবার প্রধান অতিথি ও ইতালি বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা এবং আলোচনা শেষে আনন্দ উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকীর কেক কাটেন ইতালিস্থ জাতীয়তাবাদী সকল স্তরের নেতৃবৃন্দ। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, রোম, ইটালি। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স এবং ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপিয়ান কালচার অর্গানাইজেশনের মধ্যে দ্বিপাক্ষিক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্যারিসের গার্দ নর্দে নিউ দিল্লিস্থ রেস্টুরেন্টে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই দ্বিপাক্ষিক যৌথ সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল পরিচালক হরমিয়ান ফাতেমা, বাংলাদেশ দূতাবাসের প্রধান সচিব মিসেস আনিসা আমিন, স্মারকলিপি শিল্পী গোষ্ঠী উপদেষ্টা শরীফ আল মমিন, সাত্তার আলী সুমন, সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সহ সভাপতি ফিরোজ লস্কর, সাংবাদিক ফয়সাল আহমেদ দ্বীপ সহ আরো অনেকে।
সভায় আসন্ন ফেস্টিভ্যাল দ্য কালচারে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করেন। আগামী 26শে ফেব্রুয়ারি থেকে 27শে এপ্রিল পর্যন্ত 150টি দেশের অংশগ্রহণে এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল তুষার ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। 90 বছরের মধ্যে এমন প্রাকৃতিক দুর্যোগ কবলে পড়েনি সেখানকার মানুষ। এ ঝড়কে খুবই বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন দেশটির আবহাওয়া অধিদপ্তর। তুষার ঝড়ের পর পুরো বরফে জমে পথঘাট, বাড়ির ছাদ, এমনকি আঙিনা পর্যন্ত জমে গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, কেন্টাকি ও পেনসিলভেনিয়া সহ 20টিরও বেশি অঙ্গরাজ্যে ভারী তুষারপাতের সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। দুর্যোগে পড়েছে প্রায় 8.5 কোটি মানুষ। বিস্তারিত দেখুন রিপোর্টে। তুষার ঝড়ের এই দৃশ্যটি বাল্টিমোরের। আবহাওয়া দফতর বলেছে, ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। ঝড়টি আরও 2 দিন চলতে পারে। 11টি অঙ্গরাজ্যের অবস্থা ভয়াবহ বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। রেকর্ড থেকে জানা যায়, ওয়েস্ট ভার্জিনিয়ায় সবচেয়ে বেশি বরফ পড়েছে, যার পরিমাণ 40 ইঞ্চি। মর্গান কাউন্টির বরফের পরিমাণ 35.5 ইঞ্চি, আর 34 ইঞ্চি বরফ জমা হয়েছে ওয়াশিংটনে। এদিকে ভার্জিনিয়াতে 1000-এর বেশি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বরফের নিচে চাপা পড়েছে অসংখ্য প্রাইভেট কার। দুর্ভোগে পড়েছেন প্রায় 8,50,00,000 মানুষ। যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে 11টি অঙ্গরাজ্যে। 7,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু শনিবারে ফ্লাইট বাতিলের সংখ্যা ছিল 4,300। ওয়াশিংটন বিমানবন্দর স্থানীয় সময় অনুসারে রোববার পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে নর্থ ক্যারোলিনা এবং নিউ জার্সি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছেন জরুরি বিভাগের কর্মকর্তারা। কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। সবাই নিজেদের ঘরে থাকুন, বিশুদ্ধ পানি সংরক্ষণে রাখুন, কারণ বিদ্যুৎ না থাকায় সরবরাহে সংকট হতে পারে। তবে হুঁশিয়ারি যে শিশুরা খুব কমই কানে তোলে, এর প্রমাণ এই দৃশ্যটি। মোয়াজ্জেম হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জার্মানিতে আশ্রয় পাওয়া শরণার্থীদের অনেকে অভিযোগ করেছে তাদের মধ্যে ঘাপটি মেরে আছে অনেক আইএস সদস্য। এদিকে ফ্রান্সের ক্যালে বন্দরে শরণার্থীদের বিক্ষোভের সময় 35 জনকে আটক করেছে পুলিশ। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও শত শত শরণার্থী গ্রিস ও মেসিডোনিয়া সীমান্ত পার হয়ে অপেক্ষা করছে। কনকনে ঠান্ডার মধ্যে আগুন জ্বেলে একটু উষ্ণতা খুঁজছে গ্রিসের ইদোমানি সীমান্তে আটকে পড়া শরণার্থীরা। গত সপ্তাহে মেসিডোনিয়া বেশ কয়েকবার গ্রিসের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে, আবার খুলে দিয়েছে। শুক্রবার তারা আবারও সীমান্ত বন্ধ করে দিলে দুর্যোগে পড়েন অন্তত 750 মানুষ, যাদের বেশিরভাগই ভাগ্যে ছোটেনি তাঁবুর আশ্রয়। এদিকে গত সপ্তাহে এজিয়ান সাগরে নৌকা ডুবে যে 43 জন শরণার্থী মারা গেছে, তাদের উদ্ধারে পাওয়া সহযাত্রীরা কিছুতেই ভুলতে পারছে না দুর্বিষহ সেই স্মৃতি। এরই মধ্যে ফ্রান্সের বন্দর নগরী ক্যালেতে শরণার্থী ও তাদের সমর্থকদের বিক্ষোভের সময় পুলিশ কমপক্ষে 35 জনকে আটক করেছে। দর্শক, সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি নেবার। ফিরে এসে থাকছে আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।